আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। যারা 2026 এসএসসি পরীক্ষার্থী আছো, অনেকেই আছো যে অধ্যায় ভিত্তিক এখনো জানো না যে কোন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে, কোনটা পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে। তো এখন থেকে আমাদের একটা ধারাবাহিক ক্লাস যাবে, যে ক্লাসগুলোতে তুমি জানতে পারবা যে কোন টাইপের প্রশ্ন পড়েই আধা ঘন্টায় একটা একটা অধ্যায় শেষ করা যায়। তো আসো আজকে আমরা পর্যায় সারণী চতুর্থ অধ্যায় আসলে কেমিস্ট্রি এটা করব। মেইন টপিক দেখো বইতে লেখা আছে, প্রথম জ্ঞানমূলক প্রশ্ন লেখা আছে। তো জ্ঞানমূলক প্রশ্ন এই 5টা করলেই আশা করা যায় তোমার পরীক্ষাতে আসবে। আচ্ছা, একটু বলে রাখি যে তোমাদের একদম ছোট করে দেওয়া হয়েছে এখানে। যারা পড়ো নাই বা বুঝতেছো না যে কোন টাইপের প্রশ্ন পড়তে হবে পরীক্ষাতে আসবে, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা। তো উচ্চতা, দক্ষতা এবং প্রয়োগমূলক মানে ক এবং ঘ তে তোমার এই 3 টাইপের প্রশ্ন পড়তে হবে। তো আসো প্রথমে আমরা জ্ঞানমূলক প্রশ্ন সলভ করি। প্রথমটা আছে ডোবেরাইনের ত্রয়ী সূত্র বর্ণনা করো, বা ডোবেরাইনের ত্রয়ী সূত্রটা কি। ক নম্বরে তো এটা লিখলেই হবে। এখন মনে করো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন 3টা মৌল লেখা হলো। কার্বনের পারমাণবিক সংখ্যা তোমরা জানো 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8। এই 3টার ভর দেখো, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16। এই হচ্ছে এদের ভর। প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড়, তার মানে 12 + 16 করলে ডিভাইডেড বাই 2, গড় যদি বের করো দেখবা হবে 14। তার মানে মাছের মৌলের ভরের গড়ের সমান। এটা হচ্ছে ডোবেরাইনের ত্রয়ী সূত্র। তো তোমরা বই দেখে একটু পড়ে নিবা, একদম মুখস্থ করার দরকার নাই। তুমি দেখলেই বুঝবা যে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের কাছাকাছি বা সমান। এটা হচ্ছে ডোবেরাইনের ত্রয়ী সূত্র। সেকেন্ড আসি, মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো। এটা তোমাদের বইয়ে আছে, মুখস্থ করে নিতে হবে যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। থার্ড নাম্বার হচ্ছে আয়নীকরণ শক্তি কি। আচ্ছা, আমরা এই 3 আর 4 একসাথে পড়বো। আয়নীকরণ শক্তি কি আর ইলেকট্রন আসক্তি কি। আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় একদল বিচ্ছিন্ন পরমাণু হতে একটা ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির দরকার, মানে একটা ইলেকট্রন তুমি নিয়ে যাবা, নিতে যে পরিমাণ শক্তির দরকার। যেমন মনে করো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, 1s2, 2s2, 2p4। এখন এই যে শেষ অরবিটাল থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির দরকার তাকেই বলা হয় আয়নীকরণ শক্তি। এটা কিন্তু খ নম্বরেও আসে, একটু বলে যায়। মনে করো এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন 7, 1s2, 2s2, 2p3। এখন দেখো কার থেকে একটা ইলেকট্রন অপসারণ করা বেশি কঠিন। এখানে দেখো 2p3 আছে। তোমরা জানো যে পিটা সর্বোচ্চ 6টা ইলেকট্রন হতে পারে, আর অর্থপূর্ণ মৌল সুস্থিতিশীল। অর্থপূর্ণ বলতে p3। এখন অর্থপূর্ণ মৌল থেকে একটা ইলেকট্রন অপসারণ করা বেশি কঠিন, বেশি শক্তির দরকার হবে। তার জন্য নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের থেকে বেশি। এটা খ নম্বরে আসলে তোমরা এভাবে বিস্তারিত লিখবা। ইলেকট্রন শক্তি হচ্ছে আয়নীকরণ শক্তি জাস্ট উল্টা। কেমন? আগে ছিল একটা ইলেকট্রন অপসারণ করতে মানে তুলে নিয়ে যেতে যে পরিমাণ শক্তির দরকার তাকে বলা হচ্ছিল আয়নীকরণ শক্তি। আর একটা ইলেকট্রন যোগ করতে যে পরিমাণ শক্তির দরকার মানে দিতে যে পরিমাণ শক্তির দরকার তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। আশা করি বুঝতে পারছো। 5 নাম্বার হচ্ছে অবস্থানান্তর মৌল কি। অবস্থানান্তর মৌল হচ্ছে যেসব ডি মূলক মৌল আশা করি তোমরা চিনো, যে যাদের ইলেকট্রন বিন্যাস করলে শেষ অরবিটালে যেমন মনে করো যে জিঙ্ক, এখানে দেখবা 3d10 চলে আসবে, 4s2 এমন শেষে প্রথমে তো তুমি করতেই পারবা। তো শেষ অরবিটালে বা এইটা তো 3d10 আছে, যাদের শেষ অরবিটাল ডি তে পৌঁছায় তাদেরকে বলা হয় ডি ব্লক মৌল। এখন যেসব ডি ব্লক মৌলে ডি অন থেকে D9 কাঠামো থাকে তাদেরকে বলা হয় অবস্থানগত মৌল। এখন তোমার এখানে আছে DN, তার মানে ডি ব্লক মৌল কিন্তু অবস্থানগত মৌল নয়। ঠিক আছে, তাহলে অবস্থানগত মৌল তোমরা বুঝছো যে যেসব ডি ব্লক মৌলের শেষ অরবিটালে D1 থেকে D9 কাঠামো থাকবে। তোমরা যখন আয়রন করবা Fe26 তখন দেখবা যে 3d6 আসবে, তার মানে D1 থেকে D9 আছে, তো এটা অবস্থানগত মৌল। এই হচ্ছে আমাদের ক নাম্বারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তুমি যদি এই 5টা পারো আশা করা যায় ক এবং খ নাম্বারে তুমি ফুল মার্কস পাবে। একদম 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু তোমার ক খ পড়া শেষ।
তো একটা অধ্যায়ে আমরা চেষ্টা করব যে তোমার 10 মিনিটের মধ্যে যাতে জ্ঞানমূলক গুলো হয়ে যায়, আর 20 মিনিটের মধ্যে যাতে গ ঘ গুলো হয়ে যায়। এইভাবেই আমাদের কাছে কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাসই পাওয়া।